আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। সোহান তার সদ্য বিয়ে করা স্ত্রী টুসির কাছে যেতেই হুড়মুড় করে দাঁড়িয়ে পড়ে টুসি। ঘটনার আকস্মিকতায় ভড়কে যায় সোহান। পক্ষান্তরে নিজেকে সামলে নিয়ে বলল, বসো, তোমার সাথে পরিচিত হই। তুমি যখন অনেক ছোট ছিলে তখন দেখেছিলাম তোমাকে, তাছাড়া আর দেখা সাক্ষাৎ হয়নি। টুসি খাটের উপর দাঁড়িয়ে থেকেই চওড়া গলায় বলল, আপনার সাথে পরিচয় হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। একটা মেয়ের ঘরে ঢুকতে লজ্জা করলো না আপনার? এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে। নিজের বিয়ে করা স্ত্রীর মুখে এরকম বুলি শুনে খানিকটা হতবাক হয়ে তাকালো সোহান। তারপর হাসি দিয়ে টুসির হাতটা ধরে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। কিন্তু নাছোড়বান্দা টুসি চিৎকার করে উঠল, সাথে সমান তালে হাত পা ছুটতে লাগলো। এর ফলে সোহানের গায়ে আঘাত লাগছিল কিছুটা। এদিকে টুসির থামার নামই নেই। সমান তালে তার কাজ সে চালিয়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, চরিত্রহীন লম্পট লোক, ছাড়ুন আমাকে, আমি আমি এক্ষুনি বাইরে যাব। এরপর সোহান ছেড়ে দেয় টুসিকে। নিজেকে মুক্ত পেয়ে সোহানকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় টুসি। আর এদিকে রাগে গজগজ করতে করতে বিছানার চাদর খামচে ধরে সোহান। আজকে তার এই অপমানের জন্য দায়ী তার আম্মা রোকেয়া বেগম। সে কথা স্মরণ করতেই মাথার চুল টেনে ধরে সোহান। এদিকে 16 বছরের কিশোরী মেয়ে টুসি এলোমেলো পায়ে দৌড়ে যায় তার দাদির কাছে। রাত গভীর হয়েছে। সারাদিন বিয়ের ঝামেলায় একটুখানি বিশ্রামের জন্য যার যার শয়নকক্ষে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। দুচালা নতুন ঘরটাতে সোহান আর টুসির বাসর ঘরের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে দৌড়ে বড় ঘরে আসে টুসি। দরজায় সমানতালে কড়াঘাত করেই চলেছে টুসি। টুসির দাদি বৃদ্ধা মহিলা। এত বড় রাত শান্তিমতো ঘুমোতে পারে না। বয়স হয়েছে কিনা, তাই একটু ঘুমান তো একটু জেগে থাকেন। হঠাৎ করে দরজায় কড়াঘাত শুনে কান খাড়া করে ওপাশের ব্যক্তিত্বের কণ্ঠস্বর শুনতে তিনি বুঝতে পারেন তার আদরের নাতনি ডাকছে, দাদি গো, দরজা খোলো দাদি, আমারে তোমার কাছে লুকায় রাখো দাদি। নাতনির আহাজারি শুনতে পেয়ে হচকচিয়ে গেল বৃদ্ধা। যতটা সম্ভব দ্রুত পায়ে হেঁটে এসে দরজা খুললেন বৃদ্ধা। দাদিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে টুসি। নিঃশব্দে এই রাতের অন্ধকারে এইরকম চিৎকার যে কারো ঘুম ভাঙাতে যথেষ্ট। এরকমটাই হলো। বৃদ্ধা নাতনিকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলেন। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা হাজির হয়ে গেল। রোকেয়া বেগম হাই তুলতে তুলতে যখন ঠিক করে দেখতে পেলেন টুসি চিৎকার করে কাঁদছে, তখন তার দুশ্চিন্তার আর অন্ত রইল না। বুঝে গেছেন তার ছেলেকে ঘিরেই ঘটনা। কি করেছে তার ছেলে? টুসিকে মেরেছে নাকি জোর জবস্তি করেছে? কিন্তু তার ছেলে তো এমন ধরনের না। তাহলে কি এমন ঘটনা ঘটেছে যার ফলে টুসি চিৎকার করে কাঁদছে? টুসির আম্মা রেজিনা ইসলাম মেয়েকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, কি হয়েছে রে মা, এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, কি হয়েছে? টুসি হেঁচকি দিতে দিতে বলল, আম্মা, ওই লোকটা। এইটুকু বলে আবারও কাঁদতে শুরু করলো টুসি। রেজিনা ইসলাম মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, স্পষ্ট করে না বললে আমরা কিভাবে বুঝবো? আমাদের সবটা ক্লিয়ার করে বলবি তো। টুসি বলল, আম্মা, ওই লোকটা আমাকে বাজেভাবে ছুঁয়েছে। এইটুকু বলে আবারও কাঁদতে শুরু করে টুসি। তবে বাড়ির সবাই যা বোঝার বুঝে গেছে কেন তাদের আদরের দুলালি নাকের জল চোখের জল একাকার করে চলেছে। এরপর স্বপন তালুকদার বজ্রকণ্ঠে বললেন, মেয়েকে শিখিয়ে পড়িয়ে পাঠালে না কেন? যেমন মা তেমন হয়েছে মেয়ে। এই বলে গটগট পায়ে হেঁটে ঘরের দিকে রওনা দিলেন তিনি। টুসির 2 ভাই তারাও বলল, মেয়েকে আরও বেশি করে বিয়ে দাও। এখনো আলগা পাতা পচে নাই, আর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর তারাও বাবাকে ফলো করে নিজের ঘরে চলে গেল। রেজিনা চোখের পানি ছেড়ে দিলেন। স্বামী আর ছেলের কথা শুনে মনে হচ্ছে যেন তিনি জোর করেই মেয়ের বিয়ে দিয়েছেন। রেজিনা শুধু সুনাম করেই বলেছিলেন, তোমার মেয়ে রোকেয়া আপার কাছে আদরে থাকবে, তুমি এই বিয়েতে অমত করো না। এইটুকু কথাতেই যে সব দোষ তার হয়ে যাবে কে জানত। এদিকে রোকেয়া বেগম এতক্ষণ দাঁড়িয়ে থেকে সবটা শুনলেন। তারপর মন খারাপ করে ছেলের কাছে যেতে হাঁটা ধরলেন। এদিকে সোহান আগের ন্যায় বসে আছে শক্ত মুখ করে। তখন রোকেয়া বেগমের উপস্থিতি টের পেয়ে বলল, আম্মা, এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছ? ছেলেকে বড় সড়ো অপমানের মুখোমুখি করতে পেরে নিশ্চয়ই খুশি হয়েছ? রোকেয়া বেগম দ্রুত পায়ে ছেলের কাছে এসে বলল, ছোট মেয়ে তো, তাই একটু অমন করছে, দেখবি 2-1 দিন যেতে না যেতে ঠিক হয়ে যাবে। সোহান বলল, তোমার এক একটা কথা বিষের মতো লাগছে আম্মা, তুমি যাও প্লিজ, এখান থেকে যাও। রোকেয়া বেগম আরও কিছু বলতে যাবে তখনই সোহান গটগট পায়ে বেরিয়ে গেল। রোকেয়া বেগম দরজার কাছে আসতেই দেখলেন অন্ধকারে মিলিয়ে গেছে সোহান। একটা দিঘির পাড়ে বসে মাটির চাকা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সোহান। রাগগুলো যেন এইভাবে বিসর্জন দিচ্ছে সে।
শুধু বারবার মনে পড়ছে আজকে আম্মার জন্যই তার জীবনটা এলোমেলো হয়ে গেল। অন্যদের মতো তারও তো একটা জ্যোৎস্না বিলাসময়ী রাত হতে পারত, কেন হতে দিল না তার আম্মা? শুধু মেয়েটার বাবা গরিব মানুষ বলে কি লাভ হলো বড়লোক বাপের মেয়ের সাথে বিয়ে দিয়ে? লাভের লাভ তো কিছুই হলো না, উল্টা সম্মানহানি হলো। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। সোহানদের নিচতলায় ভাড়াটিয়া আসে। এক স্কুল শিক্ষক তার পরিবার নিয়ে আসে ভাড়াটিয়ে হয়ে, আর দোতলায় থাকে সোহান এবং তার পরিবার। অল্প কিছুদিনেই বেশ সখ্যতা গড়ে উঠেছে রোকেয়া বেগমের সাথে খালেদা বেগমের। স্কুল শিক্ষকের স্ত্রী হলেন খালেদা বেগম। খালেদা বেগমের 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে সাবা খুব মিষ্টি দুষ্টু স্বভাবের মেয়ে। সোহানদের ওখানে একটা কলেজে ভর্তি করিয়ে দেন স্কুল শিক্ষক মনিরুল হক। জরাজীর্ণ নিচতলায় খুব কম খরচে থাকতে পারছেন বলে শুক্রিয়ার শেষ নেই মনিরুল হকের। বেসরকারি প্রতিষ্ঠানে কতই বা বেতন পান, এতে করে পরিবার চালাতেই হিমশিম খেতে হয়। তাই 2000 টাকায় বাড়ি ভাড়া পেয়ে সন্তুষ্ট তিনি। এমনি করে দিন চলে যাচ্ছে তার পরিবারের। একদিন সাবা বারান্দায় বসে পাঠ্য বই পড়ছে, তো হঠাৎ এক মিষ্টি সুগন্ধ ভেসে আসে তার নাকে। সাবা বইখানা চেয়ারে রেখে দৌড়ে যায় মেন গেটের কাছে। চটপট দরজা খুলে বাইরে উকি মেরে দেখল এক সুদর্শন যুবক সিঁড়ি বেয়ে উপরে উঠছে। গায়ে তার ক্রিম রাঙ্গা পাঞ্জাবি, মুখ ভর্তি চাপা দাড়ি। দেখতে দেখতে ছেলেটা উপরে উঠে গেল। উকি মেরেও আর দেখতে পেল না সাবা। তখন পেছন থেকে বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে হচকচিয়ে গেল সাবা। সাবার বাবা মনিরুল হক বললেন, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? শুক্রবারের দিন নামাজ পড়েছিস? সাবা বলল, জি আব্বু পড়েছি। তুমি কখন এসেছ? মাত্র এলাম। যা গিয়ে পড়তে বস, আগামীকাল না ক্লাস টেস্ট পরীক্ষা আছে? জি এক্ষুনি যাচ্ছি। সাবা কোনো রকম দৌড়ে এসে বারান্দায় বসে পড়ে। তারপর ভয় কাটানোর জন্য বুকে থুতু দেয় আর একা একা বকবক করে বলে, ভাগ্যিস আব্বু দেখতে পায়নি, না হয় আমার যে কি হতো আল্লাহ মালুম। কিন্তু ওই ছেলেটাকে 1 সপ্তাহ ধরে তো দেখলাম না। বাড়িওয়ালা আন্টির বাসায় তো কোনো ছেলে দেখিনি এতদিন। না, আমাকে দেখতেই হবে। কি এই কিউট পোলা। খালেদা বেগম এসে বললেন, আয় সাবা, পড়া শুনতে পায় না কেন তোর? বই লইয়া বৈশা থাইকা দেখাস যে আমি সব পইরা উদ্ধার করছি। সাবা বলল, তুমি কোনো জন্মেই আমার পড়াশোনা দেখতে পাও না। হইছে, এখন খাইতে আয়, তারপর আবার পড়তে বসিস। উফ আম্মু, দুপুরে খাবার খাওয়ার পর ঘুমাতে হয়, এটা তুমি জানো না? এটা বইয়ে লেখা আছে, দেখবা? হইছে হইছে, রাত পয়লেই পরীক্ষা, তারপরও তোর ঘুম শেষ হয় না। প্রতিদিনের মতো আজকেও মনিরুল হক সাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলছেন, ফজর নামাজ আদায় করে পড়তে বসো। সাবা নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। ভেতরের এই স্নিগ্ধ আবহাওয়া বেশ ভালো লাগছে সাবার। তাই রোজ এই সময় এখানে দাঁড়িয়ে বাইরের ছোট বড় গাছগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সে। সেই সময়ই হঠাৎ সেই সুন্দর সুগন্ধি নাক দিয়ে অনুভব করা শুরু করলো সাবা। তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখল দুপুরের সেই ছেলেটি ঘরে ঢুকছে। সাবা দুপুরের মতোই দৌড়ে গিয়ে দরজা খুলে দাঁড়ালো। আকস্মিক সামনে কেউ দাঁড়ালে সোহান মিনিট খানেকের জন্য থমকে দাঁড়ায়, তারপর আবার দৃষ্টি নত করে হাঁটা ধরে। সাবা পেছন থেকে বলে উঠল, এই যে মিস্টার সুগন্ধি, না মিস্টার সুভাষ, আপনার পারফিউম তো সেই মন মাতানো। এদিকে সোহান এরকম অবান্তর কথায় দাঁড়ালো ঠিকই, কিন্তু পেছনে ফিরে তাকালো না। দূরের মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হচ্ছে চারিদিক। সোহান তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। তারপর উঠে দাঁড়ায় মসজিদের উদ্দেশ্যে। নামাজ পড়ে এসে দোচালা ঘরটায় ঘুমিয়ে থাকে সোহান। একসময় বাচ্চাদের চেঁচামেচি কানে পৌঁছতে ঘুম ছুটে যায়। আড়মোড়া ভেঙে দরজা খুলে বেরিয়ে আসে। সামনে বড় উঠোনে বাচ্চারা খেলাধুলা করছে, আর এদের লিডার হচ্ছে টুসি ম্যাডাম। রাগকে সংবরণ করতে না পেরে এগিয়ে আসেন সোহান। তার কথা হলো, এত বড় মেয়ে হয়েও এইভাবে লাফালাফি কেন করবে? মেয়েরা থাকবে পর্দার আড়ালে, যেন কোনো পুরুষের নজর না পড়ে। অথচ এই মেয়ে এইভাবে উঠানের মধ্যে বাচ্চাদের মতো করে বাচ্চাদের সাথে লাফালাফি করছে, যেখানে বাড়ির পাশেই রাস্তা রয়েছে। মানুষজন যাচ্ছে আর চোখ তুলে তাকাচ্ছে। কতটা দৃষ্টিকটু, ছি! এদিকে টুসি চোখ বাঁধা অবস্থায় দৌড়ে দৌড়ে সঙ্গীদের ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই সফল হতে পারছে না। এক পর্যায়ে কারো উপস্থিতি টের পেয়ে ঝটপট ধরে বলল, ধরেছি। বলতে বলতে হঠাৎ সামনে থাকা ব্যক্তিকে অদ্ভুত ঠেকল। তুলনামূলক মোটা লম্বা অনুভব হলো। তাই ছেড়ে দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল উত্তোলন করে স্পর্শ করে বোঝার চেষ্টা চালালো। যখন সন্দেহজনক মনে হলো, এক টানে চোখের বাঁধন খুলে ফেলল সে। 2 হাতে চোখ কষলে যখন সামনে তাকালো, তখন শুকনো ঢোক গিলে খানিকটা পিছিয়ে গেল টুসি। সোহান চোখে মুখে কঠিন ভাব নিয়ে বলল, কি হচ্ছে এসব? বয়স কি দিন দিন বাড়ছে নাকি কমছে? এভাবে বাচ্চাদের মতো লাফালাফি কি তোমার শোভা পায়? আজ থেকে মনে রাখবে, তুমি আর মিস নও, মিসেস।
মিসেস তাসনুভা ইসলাম টুসি, যাও ঘরে যাও। টুসি এক পাও নড়ালো না, যা দেখে সোহান গর্জে উঠে বলল, কি বললাম শুনতে পাওনি? এবার টুসি চোখ মুখ কুঁচকে করে কান্না শুরু করে দিল। তারপর ফুপি বলে দৌড়ে যায় ঘরের দিকে। আকস্মিক এই ঘটনায় ভেবাচাকা খেয়ে গেল সোহান। তারপর নিজেকে ধাতস্থ করে বলল, না, ওর সাথে রাগারাগি করলে চলবে না, যথাসম্ভব কোমল ব্যবহার দিয়ে বোঝাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের মধ্যে উপরের হাড়টি সব থেকে বেশি বাঁকানো, যদি তা সোজা করতে যাও ভেঙে ফেলবে, ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না। কাজেই নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। ভাবতে ভাবতে সোহান বাথরুমে যায় ফ্রেশ হতে। আজকে সকালে মেয়েকে বুকে জড়িয়ে রেজিনা বলেছেন, মারে, বিবাহ হলো বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রণয়নের বৈধ আইন চুক্তি ও তার স্বীকারোক্তি। এখন তুই তার স্ত্রী, তোর অনেক দায়িত্ব, অনেক কর্তব্য রয়েছে, আর এই কর্তব্যের মূলই হলো স্বামীর প্রতি তোর দায়িত্ব। তোর উপর তোর স্বামীর অধিকার অনেক বড়, যা আমাদের অধিকারের চাইতেও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের পরেই তার অধিকারের শ্রেষ্ঠত্বের অবস্থান, আর এই অধিকারের শ্রেষ্ঠত্ব প্রমাণ এসেছে আল্লাহ তাআলার বাণী থেকে। পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদের যে কেউ মারা যাবে এমন অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। যখন নারী তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার রমজান মাসে শাওম পালন করবে, তার লজ্জাস্থানের হেফাজত করবে এবং তার স্বামীর অনুগত্য করবে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করো সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মেয়েকে যতটা সম্ভব বোঝানোর বুঝিয়েছেন রেজিনা বেগম। টুসির মুখ দেখে বোঝার জন্যই সে কতটুকু আমলে নিয়েছে। তবে মাকে সে কথা দিয়েছে সে কখনো বিয়াদবি করবে না তার স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের সাথে। খাবার টেবিলে রেজিনা মেয়েকে ইশারা করে বোঝালেন সোহানের প্লেটে আরও পিঠা তুলে দেওয়ার জন্য। তখন টুসি ডালপুরি পিঠার ঝুড়িটা নিয়ে কাছে গিয়ে পিঠা দিতে গেলে সোহান পাশের চেয়ারে ইঙ্গিত করে বলল, বসো এখানে। টুসি বসতেই সোহান নিজ হাতে পিঠা নিয়ে টুসির মুখের সামনে ধরল, যা দেখে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল টুসি। সোহান তার বাম হাত দিয়ে টুসির চোখের কোণায় লেগে থাকা ময়লা মুছে দেয়। তারপর আবার পিঠার দিকে ইশারা করে বলল, হাঁ করো। টুসি আর দ্বিধা না করে সোহানের হাতে খেয়ে নিল পিঠা, যা দেখে রেজিনা ও রোকেয়া আনন্দের হাসি হাসলেন। টুসির দাদিও মস্করা করে বললেন, আইসকা তিনি নাই বইলা খাইয়ে দেওয়ানের কেউ নাই, হ্যাঁ লাইগা অন্যের ভালোবাসা বইয়া বইয়া দেহন লাগে। তখন সোহান হাসি দিয়ে বলল, দাদা পরলোক গমন করেছেন তো কি হয়েছে, তুমি চাইলে দ্বিতীয় বিয়ে করতে রাজি আছি আমি, এবার বলো কবুল? বৃদ্ধা আফসোস স্বরে বলল, এমনে এমনে তো কমু না, টুসির শাড়ি গয়নাগুলান ফইরা তয় কমু, তোমার প্রথম বউ রাজি কিনা জিগাও। এদিকে টুসি বৃদ্ধার কথা শুনে রেগে মেগে অস্থির হয়ে বলল, বুড়ি তোমার শখ কত, আমার শাড়ি গয়না জীবনেও কাউরে দিব না, এই আমি বলে রাখলাম। তারপর গটগট পায়ে প্রস্থান করে এখান থেকে, যা দেখে সোহান হাত তুলে বৃদ্ধাকে ইঙ্গিত করে হাত মিলিয়ে হাইফাই করার জন্য। চট করে হাত মিলিয়েই খলবলিয়ে হাসি দেয় বৃদ্ধা। এতে করে তার বাম পাশের ফাঁকা মাড়িগুলো সহজেই নজরে পড়ে, যা দেখে অমায়িক হাসি হাসে সোহান। বিকেলবেলা যখন পরিবেশটা শুনশান নীরবতা পালন করছে, সূর্য মমতার গতিতে পিছিয়ে চলছে পশ্চিম সীমান্তে, তখন সোহান তার মায়ের আহ্লাদি বৌমাকে আদরের সুরে বলল, তোমার গ্রামটা ঘুরিয়ে দেখাবে আমায়? টুসি রশি হাতে নিয়ে ধরির লাফ খেলতে যাচ্ছিল, তাই সোহানের কথায় খানিকটা বিরক্ত বোধ করল। পরক্ষণেই মায়ের কথাগুলো মনে পড়তেই বলল, চলুন। বাড়ির পশ্চিম দিকে হাঁটা ধরল, যেখানে নদী বয়ে গেছে। নদীর পাশে সোনালি ধানের জমি। মাশাআল্লাহ, এবার খুব ধান হয়েছে জমিতে, যা দেখে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করল সোহান। টুসি বড় বড় পা ফেলে আনমনে হেঁটে চলেছে। মাঝে মাঝে ধানের শীষগুলো নরম মখমলে হাত দিয়ে স্পর্শ করে চলেছে। সোহান মুগ্ধ নয়নে দেখছে তার সহধর্মিনীকে। কালো কামিজের সাথে লাল ওড়না সালোয়ার পরেছে টুসি, এতে করে পুতুলের মতো মিষ্টি লাগছে তাকে। আসার পথে সোহান ওড়না দিয়ে টুসির সর্বাঙ্গ ঢেকে দিয়েছে, তাই তার মাথায় ঘোমটা বিদ্যমান। ঠিক লাল টুকটুকে বউ লাগছে টুসিকে। লোকমুখে শোনা যায় বিয়ের পর স্বামী স্ত্রীর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়, যেমনটা সোহানের মনে হচ্ছে। তার মা বিয়ের পূর্বে টুসির ছবি দেখিয়েছিল, তখন এক পলক দেখলেও সোহানের মনে হচ্ছে এখন বেশি সুন্দরী লাগছে তার বউকে। মাশাআল্লাহ বলতেও ভুলল না সোহান।
এদিকে দূরের যাত্রা বলে বিয়ের পর 2 দিন শ্বশুরবাড়িতেই কাটালো সোহান। এবার বাড়ি ফেরার পালা। নাছোড়বান্দা টুসি, সে কি কান্না! সে কিছুতেই বাবার বাড়ি ছেড়ে যাবে না। বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে খাওয়ানোর সামর্থ্য কি নেই তোমার আব্বু? তাহলে কেন এভাবে তাড়িয়ে দিতে চাইছো? আমি আমার এই মায়াময় গ্রাম ছেড়ে কিভাবে থাকবো আব্বু? কেন এই নিষ্ঠুরতা করছো আমার সাথে? খুব তো মাথায় করে রাখতে, তবে এখন কেন অন্যের হাতে তুলে দিতে চাইছো? মেয়ের বাঁধ ভাঙা চিৎকারে নিজেকে আর শক্ত করে রাখতে পারল না স্বপন তালুকদার। অবাধ্য হয়ে ঝরে পড়ল চোখের নোনা জল। সোহানের হাতে মেয়েকে তুলে দিয়ে বললেন, বাবা, আমার একমাত্র মেয়েটা এখন তোমার দায়িত্ব, সামলে রেখো বাবা। সোহান টুসির হাত শক্ত করে মুঠোবন্দি করে বলল, আমাদের জন্য দোয়া করবেন বাবা, আমি যেন ওর ছায়া সঙ্গিনী হতে পারি, একে অপরের পরিপূরক হতে পারি। তখন তিনি বললেন, আমার দোয়া সবসময় থাকবে তোমাদের জন্য। অদূরে দাঁড়িয়ে রোজিনা মুখে আঁচল গুজে কাঁদছে। এই প্রথম মেয়েকে ছেড়ে থাকতে হবে ভাবতেই বুকটা শূন্যতায় হাহাকার করছে। বৃদ্ধা দাদিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল টুসি। বৃদ্ধাও চোখের পানি রোধ করতে পারছে না। 2 ভাইয়ের চোখ রক্তবর্ণ ধারণ করেছে। ছেলে বলে হাউমাউ করে কাঁদতে পারছে না, কেননা ছেলেদের যে মেয়েলি কান্না শোভা পায় না। সবশেষে নিষ্ঠুর নিয়মের কাছে নত হয়েই বাড়ি ছাড়তে হলো টুসির। কিছু দূর এগিয়ে ব্রিজের কাছে এসে রেলিং ধরে চিৎকার করে উঠল সে। তখন সোহানের ভাই আরমান মস্করা করে বলল, ভাবি, এখানে কি আপনার প্রেমিক পুরুষের সাথে দেখা হতো নাকি? আরমানের এমন কথায় চোখে মুখে কঠিন ভাব করে তাকায় সোহান, যার ফলে ভয়ে চুপসে যায় আরমান। 2 ভাইয়ের নীরবতার মাঝেই টুসি বলে উঠল, এখানে বিকেলবেলায় এসে সবাই মিলে দুষ্টুমি করতাম। আমি কিভাবে থাকবো শহরের 4 দেয়ালের ঘরে? গ্রামের ছেলেমেয়েরাও কাছে টুসির জন্য। তাদের খেলার সঙ্গী যে চলে যাচ্ছে। ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যে। টুসি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সোহান গলা ঝেড়ে বলল, কার্টুন দেখবে? খুব সুন্দর, কিন্তু তোমার মন ভালো হয়ে যাবে নিমেষেই। টুসি আগের মতোই রইল। তখন কর্ণধারে পৌঁছালো, শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। সোহান বাইরে থেকে এসে দেখে বিছানার একপাশে গুটিয়ে শুয়ে আছে টুসি। এখানে আসার পর থেকে রোকেয়া বেগম অনেক বুঝিয়ে সুঝিয়ে সোহানের সাথে এক ঘরে থাকতে পাঠিয়েছে টুসিকে। সেই থেকে এক ঘরে একই বিছানায় থাকে তারা। তবে তাদের মনের মিল এখনও হয়নি। কবে যে হবে সে আল্লাহ তাআলাই ভালো জানেন। আজকে 2 দিন হলো টুসি শহরে এসেছে, কিন্তু তার মন প্রাণ যেন গ্রামেই পড়ে আছে। আব্বু আম্মুর কথা মনে পড়তেই চোখ দুটো পানিতে ঝাপসা হয়ে আসে। তবে সারাদিন সোহানের ফোন নিয়ে বসে থাকে সে। সেদিন ট্রেনে যখন সোহান কানিস ফাতেমার কার্টুন দেখিয়েছিল, তখন সেই কার্টুন বেশ মনে ধরেছে টুসির। সেই থেকে সারাক্ষণ বসে বসে কার্টুনই দেখে। এদিকে রোকেয়া বেগম বিরক্ত বোধ করলেও মনের মধ্যেই পুষে রাখেন, প্রকাশ করেন না। ভাইজান তার একমাত্র মেয়েকে 2 হাত ভরে দিতে কৃপণতা করবেন না, সেটা খুব ভালো করেই জানেন রোকেয়া বেগম। তাই তো রাগ ক্ষোভ যা আছে সব গিলে খেতে হবে। তবে সোহান যদি জানতে পারে দেনা পাওনার কথা, তাহলে তুলকালাম কাণ্ড ঘটবে। তাই এ ব্যাপারে সোহান কিছুটি জানে না। রোকেয়া বেগম ভেবে রেখেছেন, যখন টুসির বাবা কিছু দিবেন তখন ছেলেকে বুঝিয়ে বলবেন যে স্বপন তালুকদার খুশি হয়ে মেয়েকে দিচ্ছেন, এতে তো তোমাদের আপত্তি করার কিছু নেই। সোহান টুসির পাশে বসে আলতো হাতে চুলির ফাঁক বিলি কেটে দিতে দিতে বলল, টুসি ম্যাডাম ওঠেন, এই ভোর সন্ধ্যাবেলায় কেউ ঘুমিয়ে থাকে? ওঠো, নাস্তা করবে। টুসি নড়ে চড়ে বলল, আর একটু ঘুমাতে দিন না। না, আর একটুও না। এখন এত ঘুমোলে রাতের বেলা ঘুম আসবে না, তখন বুঝবে ঘুম না আসলে কতটা যন্ত্রণা হয়। তারপর টুসির হাত ধরে টেনে তুলল সোহান। এদিকে সোহানের ছোট বোন মেহুল নাস্তা সাজিয়ে তার ভাই আর ভাবিকে ডাকতে আসে। এসে দেখে সোহান ল্যাপটপ নিয়ে কাজ করছে। মেহুল কোমরে হাত রেখে বলল, ভাইয়া, সেই কখন তোমাকে পাঠিয়েছি ভাবিকে নিয়ে আসার জন্য, আর তুমি কিনা কাজ নিয়ে বসেছ? ভাবি কোথায়? সোহান বলল, ও বাথরুমে ফ্রেশ হতে গিয়েছে। তুই যা, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কিছুক্ষণ পর টুসি বাথরুম থেকে বেরিয়ে এসে হাত মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ প্রসাধনী ব্যবহার করে খাটে বসে থাকে। সোহানের কাজের মাঝে কড়া পারফিউমের সুবাস নাকে এসে ঠেকল। আশেপাশে তাকিয়ে দেখে টুসি বসে আছে। তখন জিজ্ঞেস করল, তুমি কি পারফিউম ব্যবহার করেছ? টুসি মাথা উপর নিচ করে বোঝানো করছে। তখন সোহান বলল, আর কখনো পারফিউম ব্যবহার করো না, কেননা পারফিউম ব্যবহার করে মেয়েদের বাইরে বের হওয়া জায়েজ নয়। কেননা এখানে তোমার মৃত্যু সমতুল্য দেবর আছে। যেসব সাজ সামগ্রী হালাল বস্তু দ্বারা তৈরি, যা দ্বারা আল্লাহ সৃষ্টি করা গঠনে কোনো বিকৃতি ঘটে না, তা ব্যবহার করা জায়েজ।
পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজসজ্জা ইসলামের জীবনরীতির অবিচ্ছেদ্য অংশ। ইসলাম নির্দেশ দেয় স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটা ইবাদত, আজীবনের সঙ্গী অথবা সবসময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছলো থাকা ইসলাম শিক্ষা বিরোধী। পারফিউম তথা সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নাত। ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক, অর্থাৎ একই বিধান। অনেক বোন বাইরে বের হওয়ার সময় পর্দা করে বের হন বটে, কিন্তু সঙ্গে পারফিউম বা অন্য সুগন্ধি ব্যবহার করেন। নারীদের বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করা নাজায়েজ, এতে পর্দা লঙ্ঘন হয়, শরীয় পর্দা আদায় হয় না। হাদিস শরীফে ওইসব নারীর ওপর অভিশপ্ত করা হয়েছে যারা সুগন্ধি মেখে বের হয়। পর্দার সঙ্গে হলেও নারীরা পারফিউম বা সেন্ট জাতীয় কোনো সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর যদি কোনো নারী কোনো সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে ব্যভিচারিণী। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতেও সুগন্ধি ব্যবহার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খুশবু ব্যবহার না করে সাদাসিধেভাবে আসে। টুসি ঠিক বলে রুমের বাইরে চলে গেল, আর সোহান রকিং চেয়ারে হেলানা দিয়ে ডান হাতটা কপালের উপর লম্বা করে রেখে গভীর ভাবনায় মগ্ন হলো। 1.5 বছর আগে শাবা নামের একটি মেয়ে সোহানের ব্যবহার করা সুগন্ধির প্রশংসা করলে সোহান মেহুলকে দিয়ে একটা আতরের শিশি পাঠিয়ে দেয় এবং পই পই করে সাবধান করে দেয় শাবা যেন সুগন্ধি ব্যবহার করে বাইরে বের না হয়। কেননা কোনো নারী যদি কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তবে সে ব্যভিচারিণী। শাবা আতর ব্যবহার করবে কি? সোহান দিয়েছে, এতেই সে খুশিতে আত্মহারা। খুব যত্ন সহকারে তুলে রাখে আতরের শিশিখানা। যখন মনে হয় তখন বের করে নাক দিয়ে সুবাস নিয়ে অনুভব করে। এরপর থেকেই শুরু হয় পাগলামি। সোহানকে লুকিয়ে দেখা যেন তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। মেহুলের কাছ থেকেও জানতে পেরেছে সোহান তার ভাই। তালবাহানা করে দোতলায় যায় এক বিন্দু দেখার জন্য সোহানকে, সাথে নিজেকে সাজসজ্জায় রঙিয়ে তোলে যেন সোহানের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারে। আসলে বয়সটা এরকম, উল্টোপাল্টা লজিক ঘুরে বেড়ায় মাথায়, হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান খুবই কম। তো এই কদিন শাবা নিজেকে পরিপাটি করে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন সোহান আসবে। তাকে দেখে স্তব্ধ নয়নে তাকিয়ে থাকবে। যখন সোহান অপেক্ষার প্রহর কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে তখন শাবা সামনে এসে দাঁড়ায়। এমনকি হঠাৎ করে সামনে আসায় চোখ বড় বড় করে তাকায় সোহান। তাকিয়ে দেখল তার সামনে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। লম্বা কিছু চুল সামনে রেখে দিয়েছে, তাছাড়া আরও কত সাজসজ্জা। সোহান কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথাটা নিচু করে নেয়, তারপর পাশ কেটে চলে যেতে নিলে শাবা আবারও সামনে গিয়ে দাঁড়ায়। এতে করে সোহান খুব রেগে যায় এবং ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে, সমস্যা কি তোমার? একেই তো বেপর্দায় এসে দাঁড়িয়েছ, তার উপর এমন অসভ্য আচরণ করছো। ফার্দার এরকম বেপর্দা হয়ে আমার সামনে আসবে না বলে দিচ্ছি, না হয় আমি তোমার বাবার কাছে নালিশ দিতে বাধ্য হব। তারপর শাবা সরে দাঁড়ালে সোহান গটগট পায়ে প্রস্থান করে। এরপর থেকে শাবা নিজেকে পরিবর্তন করার চেষ্টাও করে। ঘরের বাইরে সব জায়গায় মাথা ঢেকে রাখে, সোহানের সামনেও যায় না। তবে সোহানকে সে বড্ড ভালোবেসে ফেলেছে, যা ভোলার মতো নয়। রাতের ঘুম হারাম হয়ে যায় সোহানের কথা ভেবে ভেবে। একদিন কলেজ থেকে ফেরার পথে কালো মেঘ অন্ধকার ঘনিয়ে আসে। কিছু দূর এগিয়ে যেতে ঝাঁপিয়ে বৃষ্টি বর্ষাতে শুরু হয়। শাবা এত বৃষ্টির মাঝে ভিজে ভিজেই বাড়ি ফিরছে। তখন পেছন থেকে কেউ ডেকে বলে, এই মেয়ে, এভাবে কাক ভেজা হচ্ছ কেন? জ্বর ঠান্ডা ভালো মন্দ কিছু হয়ে যাবে তো। এই নাও। নিজের ছাতাটা শাবাকে নিতে বলে সোহান, কিন্তু শাবা মাথা নাড়িয়ে বোঝায় ছাতা লাগবে না তার। সোহান জোর করলে আকস্মিক শাবা বলেই বসে, ভালোবাসি। কেন বোঝেন না, নাকি বুঝতে চাইছেন না? সোহান বলে, বিয়ের আগে এইসব সম্পর্ককে ইসলাম হারাম বলেছে, এটা জানো না তুমি? এমন অনেকেই আছে যারা হয়তো 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানের রোজাও রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু এই জায়গাটায় এসে আটকে গেছে। হারাম সম্পর্ক। নবী রাসূলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম। একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টুমি সবই ইসলামে নিষিদ্ধ। এইসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়ই জেনার দিকে ধাবিত হয়, যার পরিণতি খুবই ভয়ানক। নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়ে রয়েছে সুস্পষ্ট হুকুম। এই প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন। পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলুন,
তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে বেখেয়াল নন। এরপর সাবা বলল, তাহলে চলুন বিয়ে করব। সোহান বলল, পাগল নাকি? বলা নেই কওয়া নেই, বিয়ে করে নিব? বিয়ে শুধু দুটো মানুষের বন্ধন নয়, দুটো পরিবারের বন্ধন, যেখানে নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেওয়া কোনো বিবেচিত বিষয় নয়। সাবা বলল, পরিবার তো মেনে নিবে না, কিন্তু আমি যে আপনাকে স্বামী হিসেবে চাই। সোহান বলল, আমি কথা বলবো আমার আম্মার সাথে। সোহানের এমন সহজ কথাই খুশিতে কেঁদে দিল সাবা। ক্লাসের নতুন স্টুডেন্ট দেখে সাবা জিজ্ঞেস করলো, তুমি কি নতুন এসেছ? টুসি দাঁড়িয়ে বলল, জি মিস, কিন্তু এরকম মাঝপথে আসার কারণ কি? টুসি বলল, মিস এখানে আমার। টুসি সম্পূর্ণ কথা শেষ করার আগেই মেহুল দাঁড়িয়ে বলল, মিস ও আমার ভাইয়ের বউ। বিদ্যুৎ পৃষ্ঠের ন্যায় চমকে উঠল সাবা। আজকে একটা কারণে যতটা না খুশি ছিল তার চেয়ে দ্বিগুণ হারে ব্যথিত হলো সাবা। তাও ভালো করে যাচাই করতে বলল, তোমার বড় ভাইয়া বিয়ে করেছেন? মেহুল বলল, জি মিস। পুনরায় বুকটা হাহাকারে প্রতিধ্বনি তুলল। যাকে ঘিরে তার স্বপ্ন, সেই মানুষটা আজকে অন্য কাউকে বিয়ে করে গেল। কি দোষ ছিল তার? গরিব বাবার ঘরে জন্মানো, এটাই কি দোষের? নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ক্লাসে মনোনিবেশ করল সাবা। এখানে পড়াশোনা করে নিজ গ্রামের স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে টুসি। সেসব বন্দোবস্তও করেছে সোহান। সে চায় না বিয়ের কারণে পড়াশোনার কোনো রকম ক্ষতি হোক। তাছাড়া বয়স কম, ধীরে ধীরে ঠিক বুঝতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক। ততদিন না হয় অপেক্ষা করবে সোহান। এটা একটা বেসরকারি বিদ্যালয়, তবে এখানে পড়াশোনার দিক দিয়ে বেশ এগিয়ে। প্রতি বছর বোর্ড পরীক্ষায় 15 থেকে 20 জনের মতো গোল্ডেন এ+ পায়। তাছাড়া অন্যান্য স্টুডেন্টের রেজাল্ট, গ্রেড পয়েন্টও ভালো থাকে। চূড়ান্ত টেস্ট পরীক্ষায় যে সকল স্টুডেন্ট সব বিষয়ে উত্তীর্ণ হতে পারে না, সেই সকল স্টুডেন্টদের বের করে দেওয়া হয়। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এখানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন, যেখানে সাবা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে শিক্ষিকা হিসেবে নিয়োজিত আছে শুধুমাত্র তার বাবার দৌলতে। মনিরুল হক এই স্কুলেরই শিক্ষক ছিলেন। 7 মাস হলো তিনি পরলোক গমন করেছেন। তার পরিবারের কথা চিন্তা করে সাবাকে এই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োজিত করা হয়েছে। সেই থেকে বাবার আদর্শ অনুসরণ করে শিক্ষকতা করে যাচ্ছেন সাবা। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। সোহান ও তার মা জানেন না যে সাবা এই স্কুলে কর্মরত আছে। মেহুল তার মায়ের ভয়ে কখনো বলেনি সাবার কথা, এমনকি সোহানকেও না। সাবা মাঝে মাঝে খবর নেয় মেহুলের থেকে সোহানের ব্যাপারে। সে কথা মেহুল কখনো বলেনি সোহানকে। বেশ কিছুদিন পর ক্লাস শেষে সাবা টুসিকে বলল, টিফিন পিরিয়ডে অফিস কক্ষে দেখা করো আমার সাথে। টুসি বলল, জি মিস। যথাসময়ে টুসি অফিসে যাবে বলে সাথে সাথে মেহুলকে যেতে বলল। মেহুল বলে, মিস তোমাকে একা যেতে বলেছেন, আমি সাথে গেলে যদি বকা দেয় তখন? না বাবা, তুমিই যাও। তারপর ভয়ে ভয়ে অফিস কক্ষের সামনে এসে অনুমতি নিয়ে ভেতরে ঢুকল টুসি। সাবা নিজের টেক্সট বই পড়ছিল। টুসিকে দেখেই বই বন্ধ করে বলল, বসো। টুসি সামনে থাকা চেয়ারে জড়সড় হয়ে বসে, মাথা নিচু করে থাকে। তখন সাবা টুসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত কম বয়সে বিয়ে করার কারণ কি? টুসি বলল, মিস আমি বিয়ে করতে চাইনি, আব্বু আম্মুর কথায় রাজি হই। সাবা বলল, কিভাবে পরিচয় তোমার হাজব্যান্ডের সাথে? টুসি বলল, উনি আমার ফুফাতো ভাই। আই সি। তো দাম্পত্য জীবনে খুশি তুমি? আই মিন শ্বশুরবাড়িতে ভালো লাগছে? হাজব্যান্ড অনেক কেয়ার করে বুঝি? টুসি মন খারাপ করে বলল, আমার এখানে একদম ভালো লাগে না মিস। আব্বু আম্মু দাদি ভাইয়াদের কথা খুব মনে পড়ে। আমি আমার গ্রামেই আনন্দে ছিলাম, ইচ্ছে করে ছুটে চলে যাই। সাবা ভ্রু কুচকে তাকায় টুসির দিকে। টুসির কথা শুনে যা বোঝার বুঝে গেছে সে, তাই টুসির আড়ালে বাঁকা হাসি দেয় সে। তারপর কিছু একটা ভেবে বলল, তোমাকে যদি গ্রামে ফিরিয়ে দেওয়া হয় তুমি যাবে? অবাক নয়নে তাকায় টুসি। তারপর হাসি খুশি মুখে বলল, খুব খুশি হব আমি, কিন্তু এটা কখনোই সম্ভব নয় মিস। আমাকে তারা যেতে দিবে না কখনোই। সাবা টেবিলের উপর থাকা কলম ঘোরাতে ঘোরাতে বলল, আচ্ছা তাসনুভা, তোমার বাবা কি করেন? আই মিন তার পেশা কি? টুসি বলল, আব্বুর মাছের প্রজেক্ট আছে অনেকগুলো, সেখানে কর্মচারী দিয়ে সমস্ত কাজ পরিচালনা করা হয়। আব্বু ভাইয়েরা শুধু পরিকল্পনা করে, লোকজনদের মাধ্যমে কাজ করেন। এবার সবার কাছে বিষয়টা ক্লিয়ার। মাছের প্রজেক্ট নিয়ে কাজ করা মানে মোটা অঙ্কের টাকা। আর তাই রোকেয়া বেগম তার ছেলের জন্য কম বয়সী মেয়ে বেছে নেন। মহিলার লোভ মাত্রাতিরিক্ত, এতেই বোঝা যাচ্ছে। না হয় এত ছোট মেয়েকে বউ করে আনেন। সর্বশেষ সাবা টুসিকে বলল, তোমার হাজব্যান্ডকে আমার সাথে দেখা করতে বলবে, এখন ক্লাসে যাও। টুসি জি মিস বলে ক্লাসে চলে যায়। এদিকে সাবা টেবিলের উপর মাথা রাখে আর কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর সাবার সিনিয়র শিক্ষক মাহফুজ আনাম দরজায় নক করে বলে, ম্যাডাম আসতে পারি?
সাবা মাথা তুলে তাকিয়ে দেখে মাহফুজ আনাম এসেছেন, তাই সাথে সাথে দাঁড়িয়ে বলল, জি স্যার, অবশ্যই। মাহফুজ আনাম ভেতরে ঢুকলে সাবা সম্মান করে বসতে বলেন। মাহফুজ আনাম মুচকি হেসে চেয়ার টেনে বসে। সাবা প্রশ্ন করে বলে, জরুরি কোনো প্রয়োজন স্যার? তিনি বললেন, প্রয়োজন ছাড়া বুঝি আসতে নেই? সাবা বলল, না তা নয়, আসলে যতটা সম্ভব সে পরপুরুষ থেকে এড়িয়ে চলে, কোনো শিক্ষকদের সাথে কোনো কাজ ব্যতীত কোনো আলোচনা করে না। এদিকে মাহফুজ আনাম পছন্দ করে সাবাকে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না, যদি সাবা নিষেধ করে দেয়। রাতের বেলা দুজন স্বামী স্ত্রী পাশ ফিরে শুয়ে আছে, মাঝে কোলবালিশের দেয়াল বিদ্যমান। হঠাৎই টুসি বলল, শুনছেন? সোহান শুনেও না শোনার ভান ধরেই রইল, কোনো রকম সারা শব্দ করল না। টুসি আরও কয়েকবার ডাক দিয়ে ব্যর্থ হলো। শেষমেশ না পেরে নিজের ডান হাতটা সোহানের উন্মুক্ত কাঁধে রেখে ঝাঁকুনি দিয়ে বলল, কথা ছিল আপনার সাথে, শুনুন না। এইবার সোহান পাশ পরিবর্তন করে শুল। লাল রাঙা ডিম লাইটের আলোয় পিচ্চি টুসির মুখখানি বেশ আবেদনময়ী লাগলো সোহানের কাছে। নিজের অবাধ্য বাম হাতটা টুসির গালে রেখে তারপর বলল, কি বলবে বলো। আকস্মিক এমন কর্মকাণ্ডে শুকনো ঢোক গিলল টুসি। তারপর হাতটা সরিয়ে দিয়ে বলল, মিস আপনাকে দেখা করতে বলেছেন। হাতটা সরিয়ে দেওয়াতে ব্যথিত হয় সোহান, তাই আবারও পাশ পরিবর্তন করে বলে, নাম কি ওনার? সাবা বলল, উম্মে মেহরিন সাবা। সোহান আর কোনো উত্তর দিল না। এদিকে টুসি তাকিয়ে আছে সোহান কিছু বলবে এই আশায়, কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন সোহান কিছুই বলল না, তখন সে নিজেও ঘুমিয়ে পড়ল। আজকে মেহুল আর টুসিকে পৌঁছে দিতে সোহান সাথে এসেছে। উদ্দেশ্য ওদের পৌঁছে দিয়ে ম্যাডামের সাথে দেখা করা, তারপর নিজের কাজে যাবে বলে ঠিক করে রেখেছে সোহান। স্কুলের কেরানিকে ম্যাডামের নাম বলতেই তিনি অফিস রুম দেখিয়ে দিলেন। তারপর সোহান সেই মোতাবেক এগিয়ে গেল। দরজায় নক করে বলল, আসতে পারি? সাবা মুচকি হাসি দিয়ে বলল, আসুন মিস্টার সোহান রাজীব। সোহান সাবাকে দেখে পিলে চমকে উঠল। গতকাল যখন টুসি তার ম্যামের নাম উম্মে মেহরিন সাবা বলল, তখন নামটা অত আমলে নেয়নি সোহান, কারণ সোহান সাবার পুরো নাম জানত না, শুধু ডাক নাম জানত সাবা। ধীর পায়ে এগিয়ে গেল সোহান। বসেন, কি খাবেন বলেন, চা নাকি কফি? সোহান বসে বলল, জি ধন্যবাদ, আমি কিছু খাবো না। আমাকে এখানে ডেকে পাঠানোর কারণ বললে উপকৃত হব। তা তো অবশ্যই বলবো, তার আগে বলুন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমার ভালো থাকা হারিয়েছে সেই কবেই, তবুও আলহামদুলিল্লাহ। তো বৈবাহিক জীবনে সুখী আপনি? সোহান বলল, আলহামদুলিল্লাহ খুব সুখী। সাবা কিছুটা রেগে গিয়ে চিৎকার দিয়ে বলল, মিথ্যা বলছেন আপনি, আপনি কখনোই সুখী না। তারপরও কেন ছেড়ে দিচ্ছেন না এই মেয়েকে? ডিভোর্স দিয়ে দেন। সাবার এরকম চিৎকার শুনে আয়া এবং কেরানি দরজার কাছে ভিড় করল। তারা আশেপাশে ছিল বলে শুনতে পেয়ে দৌড়ে আসে কি হয়েছে তা দেখার জন্য, যা দেখে নিজেকে শান্ত করে সাবা। তারপর দরজার দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে আপনাদের ডেকেছি? তাহলে এখানে আসার কারণ কি? এখন আসতে পারেন আপনারা, আর যার যার কাজে মন দিন গিয়ে। তারপর সবাই চলে যেতেই সাবা বলল, আমি আপনার স্ত্রীর সাথে কথা বলেছি, সে চায় না আপনার সাথে সংসার করতে, তাকে ডিভোর্স দিয়ে চলুন না আমরা বিয়ে করে ফেলি। সোহান মনোযোগ দিয়ে সাবার সবগুলো কথা শুনল। তারপর কিছুক্ষণ ভেবে বলল, এ বিষয়ে 1 মাস পরে কথা বলবো তোমার সাথে, আজকে উঠি। তারপর সোহান চলে যায় নিজের কাজে, আর সাবা বিজয়ীর হাসি হাসে আর ভাবে এইবার বুঝি সে তার প্রিয় মানুষকে নিজের করে পেতে চলেছে। কাজে এসে কিছুতেই মন বসাতে পারছে না সোহান। বারবার সাবার বলা কথাটা মনে পড়ছে, আমি আপনার স্ত্রীর সাথে কথা বলেছি, সে চায় না আপনার সাথে সংসার করতে। কথাটা যতবারই মনে পড়ছে ততবারই অস্থির লাগছে তার। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছে, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আল্লাহ তাআলার কাছে শয়তান হতে আশ্রয়ের প্রার্থনা করছে। এমনি করে সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। সোহান এমন সময় কিছু একটা ভেবে বাসায় মায়ের কাছে কল করল। রোকেয়া বেগম পাশের বারান্দার ফরিদা বেগমের সাথে বসে সুখ দুঃখের কথা বলছিলেন। তখন মেহুল দৌড়ে এসে বলল, আম্মা, বড় ভাই কল করছে, তাড়াতাড়ি কথা বলো। রোকেয়া বেগম কানের কাছে ফোন ধরল, তারপর বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি রে বাপ, কিছু বলবি? এখনই আসবি? আচ্ছা ঠিক আছে, আমি কইতাছি। আচ্ছা আচ্ছা, ফোন কাইটা দে। রোকেয়া বেগম ফোন নামিয়ে বললেন, মেহু যা টুসিরে ডাইকে আন গিয়া। মেহু বলল, আচ্ছা আম্মা। একটু পর টুসি আসতেই রোকেয়া বেগম বলল, তোমরা দুইজন তৈয়ার হয়ে নাও, একটু বাদে সোহান তোমাগো নিতে আইব। টুসি অবাক হয়ে তাকিয়ে রইল, আর মেহুল উৎসুক হয়ে বলল, কোথায় নিয়ে যাবে আমাদের?
হে গেলেই দেখতে পাইবা, যাও তাড়াতাড়ি তৈয়ার হয়ে লও। আর শোন, দুইজনেই কিন্তু বোরখা পইরা লইবি, সোহান বারবার কইছে। প্রায় 40 মিনিট পর সোহান বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তারপর খুব সুন্দর করে নিজে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে বলল, চলো যাওয়া যাক। মেহুল আর টুসি বোরখা হিজাব পা মোজা হাত মোজা পরে হাত মোজা পরে সোফায় বসে অপেক্ষা করছিল সোহানের জন্য। সোহান আসতেই টুসির অবাধ্য চোখ দুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সোহানের দিকে। বেচারিরই বা দোষ কি? এতদিন পাঞ্জাবি পরিহিত সাদাসিধে যে সোহানকে দেখেছে, সেই সোহান থেকে সম্পূর্ণ ভিন্ন এক সোহানকে দেখছে টুসি। একদম ভিন্ন সাজে সজ্জিত হয়েছে সোহান। টুসির ভাষ্যমতে এই মুহূর্তে সোহানের লুক আকাশি কালারের শার্ট আর কালো রঙের জিন্স পরিহিত একজন যুবক তার সামনে দাঁড়ানো। যুবকটির উচ্চতা বেশ ভালো, দেখতে শ্যামবর্ণের, মুখে চাপা দাড়ি, চুলগুলো বেশ কায়দা করে স্টাইল করা, চোখে চশমা। দেখলে একজন নিতান্ত সুন্দর ভদ্রলোক বলেই মনে হচ্ছে। সোহান পকেট থেকে ফোন বের করে সময়টা চেক করে নিল। তারপর হাঁটতে হাঁটতে বলল, ফলো মি। টুসি ভাবনার সুতো কেটে রোকেয়া বেগমকে বলে মেহুলের হাত ধরে সোহানের পিছু পিছু এগিয়ে গেল। তারপর বাসার সামনে দাঁড়াতেই সিএনজি ঠিক করলো সোহান। পেছনের 3 সিটে সুন্দর করে জায়গা দখল করলো 3 জনে। প্রথমে মেহুল, মাঝখানে টুসি, পাশে সোহান। তারপর কয়েক মিনিটের ব্যবধানে শাহবাগ শিশু পার্কে এসে পৌঁছায় তারা। শিশু পার্কের প্রত্যেকটা জিনিসের ভেতরে নিহিত উদ্দেশ্যই হলো শিশুদের আনন্দ বিনোদন নিশ্চিত করা। বলা বাহুল্য, শিশু পার্কে শিশুদের আকর্ষণীয় জিনিস থাকবেই। এজন্য ঢাকার এই শিশু পার্কে রয়েছে বাচ্চাদের খেলাধুলা, আনন্দ বিনোদনের জন্য প্রায় 12টি মজার রাইড। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ঢাকা শিশু পার্কে একটি জেড বিমানও উপহার দেওয়া হয়েছে। তাই এর থেকে ভালো কোনো স্থান টুসির জন্য খুঁজে পেল না সোহান। প্রবেশদ্বারের কাছে কাউন্টার থেকে টিকিট কেটে নেয় সোহান। তারপর ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। টুসি গ্রামের মেয়ে হওয়ায় এত কিছু দেখার সৌভাগ্য হয়নি কখনো, তাই এদিকে সেদিকে তাকাতে তাকাতে হাঁটছে। হঠাৎ কিছু একটার সাথে পায়ে লেগে হোঁচট খায় টুসি। পড়ে যেতে লাগলে পেছন থেকে সোহানের শার্ট খামচে ধরে, যার ফলে পড়ে যাওয়া থেকে আটকায় নিজেকে। সোহান পেছনে ফিরে বলল, নিচের দিকে দেখো আর সাবধানে হাঁটো। মেহুল, তোর পিচ্চি ভাবিকে চোখে চোখে রাখিস, বলা যায় না, আবার কোথাও হারিয়ে যেতে পারে। এই কথা বলে টুসির চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল সোহান। এতে করে লজ্জায় মাথা নিচু করে টুসি। তারপর প্রথমে উড়ন্ত নভোযানে উঠে টুসি আর মেহুল। সোহান পাশে দাঁড়িয়ে থাকে। মেহুল তাদের সাথে উঠতে বলে, কিন্তু সোহান ওঠে না। হয়তো টুসি বললে ভেবে দেখত। যাই হোক, এই প্রথমবার রাইডে উঠে ভয়ে বুক ধড়ফড় করছিল টুসির। মনে হয় এই যেন পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে অস্থির সে। তারপর যখন একে একে কয়েকটা রাইডে উঠল, তখন ভয়টা কমে গেল। তখন আনন্দ অনুভব করা শুরু করলো। মাঝে মাঝে ভয় পেলে মেহুলকে শক্ত করে ধরে রাখে। মেহুলও তাই করে। দুজনের মধ্যে এ কয়েকদিনে বেশ ভাব হয়েছে। সমবয়সী কিনা। একে একে সব রাইডগুলো চড়ে শেষ হলো। 5:30টার দিকে পার্ক থেকে বের হয়ে আসে তারা। তারপর ভালো রেস্তোরাঁয় নিয়ে যায় সোহান তাদের। চারিদিকে ঝলমলে লাইটিং আর আলোয় পিচ্চি টুসির চোখ ধাঁধিয়ে আসছে। পরক্ষণেই আবার নিজেকে মানিয়ে নেয়। চোখ ঘুরিয়ে দেখতে থাকে আশেপাশের বিলাসবহুল পরিবেশ। সোহান এক্সট্রা কেবিন বুক করেছে তাদের জন্য, যেখান থেকে বাইরের কাপলদের দিকে তাকিয়ে থাকে টুসি। অন্যান্য কাপলরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে, একে অপরকে খাইয়ে দিচ্ছে। সেসব দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে টুসি, যা দেখে ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে হাসে। তারপর ওয়েটার মেনু কার্ড দিলে টুসি সোহানের দিকে মেনু কার্ড ঠেলে দেয় আর বলে, আপনার ইচ্ছে মতো বলুন। সোহান মেনু কার্ড দেখে ওয়েটারকে বলল, চিকেন, নাগেট, ভেজিটেবল স্যান্ডউইচ, ডোনাট আর লাচ্ছি দিন। মেহুল, তুই কি এগুলো খাবি নাকি অন্য কিছু বলবো? মেহুল বলল, আমার জন্য লাচ্ছির বদলে ফ্রুট কাস্টার্ড দিতে বলো। তারপর সোহান ওয়েটারকে বুঝিয়ে বলে দিল কি কি দেবে। খাবার আসার ফাঁকে মেহুল সোহানের কাছ থেকে ফোন নিয়ে সবাই মিলে সেলফি তুলল। পরে সোহান আর টুসির কাবল পিকও তুলল। তারপর খাবার সার্ভ করা হলে সোহান হাত ধরে শিখিয়ে দেয় কিভাবে কাঁটা চামচ ধরে খেতে হয়। প্রথমে হাত থেকে ফসকে গেলেও পরে মানিয়ে নেয়, ঠিকভাবেই খেতে পারে। এক পর্যায়ে সোহান মুখের সামনে স্যান্ডউইচ ধরে। টুসি তাকিয়ে থাকলে সোহান চোখ দিয়ে ইশারা করে খাওয়ার জন্য। তারপর আবার মেহুলকে খাইয়ে দেয়। মেহুলও তার ভাইকে খাইয়ে দেয়। তা দেখে টুসিও মেহুলকে খাইয়ে দেয়। মেহুলও তাই করে। তারপর মেহুল বলল, ভাবি, তুমি কিন্তু ভাইয়াকে খাওয়াইয়া দিলে না, এটা কিন্তু ঠিক না। টুসি মাথা নিচু করে বসে থাকে, যা দেখে সোহান মন খারাপ করে বলল, থাক, লাগবে না কারো খাইয়ে দেওয়ার, আমি নিজেই খেতে পারবো। এইবার টুসির কিছুটা খারাপ লাগছে।
মানুষটা তার জন্য এত কিছু করছে, অথচ সে কিনা এটুকুনেই করতে পারবে না। একটু খাইয়েই তো দিবে, এমন কঠিন কী কাজ? মনে মনে হাজার জল্পনা কল্পনা করে অবশেষে কাপা কাপা হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দেয় টুসি, যা দেখে বড় বড় চোখে কপাল কুঁচকে তাকিয়ে থাকে সোহান। মেহুলও তখন বলে, কি হলো ভাইয়া, খাবারটা খাও। তবুও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোহান। এদিকে অস্বস্তিতে পড়ে যায় টুসি। শেষে না পেরে সোহানের মতো চোখে ইশারা করে খাওয়ার জন্য, যা দেখে মুচকি হেসে খাবার মুখে নেয় সোহান। তারপর আবার সবাই সবার খাওয়াতে মনোযোগ দেয়। টুসি তার লাচ্ছি চুমুক দিয়ে খেয়ে ডোনাট মুখে নেয়। এই সুযোগে সোহান তাদের লাচ্ছির গ্লাস পরিবর্তন করে দেয়। সোহানের কাণ্ড দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে টুসি। এদিকে মেহুল সবকিছু দেখেও না দেখার ভান করে নিজ মনে খেয়ে যাচ্ছে। টুসির তাকিয়ে থাকা দেখে সোহান বলে, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। দাম্পত্য জীবনে প্রত্যেক স্বামীর কর্তব্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা। স্ত্রীর গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা, এটাও সুন্নাত। যদিও তুমি গ্লাসে ঠোঁট ছুঁয়ে খাওনি, তাতে কি, পাইপে তো খেয়েছ, এটা দিয়ে খেলেই আমার একটা সুন্নাত পালন করা হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসটা সম্পর্কে শুনে টুসি আর দ্বিধা করল না, বাকি খাবার খাওয়াই মনোনিবেশ করল। এর 13 দিন পর টুসির বাবা স্বপন তালুকদার কল করে সোহানের পুরো পরিবারকে। তার 2 ছেলের বিয়ে উপলক্ষে নিমন্ত্রণ করেন। সোহান টুসির কাছে ব্যাপারটা চেপে গিয়ে বাসার বাদবাকি সবার কাছে আলোচনা করে কে বিয়েতে যাবে আর কে যাবে না। রোকেয়া বেগম বলেছেন তার শরীরটা ভালো লাগছে না, তাই তিনি এত দূর কষ্ট করে যাবেন না। আরমান পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই সেও যাবে না বলেছে। বাকি থাকে সোহান, টুসি আর মেহুল। তারা 3 জন যাবে, আর যাওয়াটাই হবে টুসির সবচেয়ে বড় সারপ্রাইজ। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে টুসি। রাস্তার পাশের গাছপালাগুলো যেন তাদের সাথেই ছুটে চলেছে। সে এখনও অবধি জানে না তার গন্তব্যস্থান। সোহানকে কয়েকবার জিজ্ঞেস করেও যখন উত্তর পায়নি, তখন মুখ ভার করে রাখে। তবে বাহির থেকে আসা প্রাকৃতিক ঠান্ডা হাওয়া মনকে ছুঁয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে তার। পাশে ক্লান্ত শরীর নিয়ে সোহান ঘুমিয়ে আছে। টুসির কাঁধে বারবার তার মাথা হেলে পড়ছে, আবার সরিয়েও নিচ্ছে। এরকম হওয়ায় টুসি বিরক্ত হয়ে সোহানের গালে হাত রেখে হালকা চেপে ধরে, যেন সোহান টুসির কাঁধেই মাথা রেখে শান্তিমতো ঘুমোতে পারে। এই কয়েকদিন মানুষটার প্রতি তার একটা আলাদা মায়া জন্মিয়েছে। যাই হোক, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের শক্তি থাকবে না তা কি করে হয়। পাশাপাশি একটা বৃদ্ধ মহিলার পাশে বসেছে মেহুল। সেও বাইরের আকাশ পানে তাকিয়ে আছে। তার ভাই বলেছিল, মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলো, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলো, এটা সুন্নাত। যদিও মেহুলের কোনো দুঃখ নেই, আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তাআলার কাছে তার অনেক কিছু চাওয়া আছে। বিরতির সময় বাস থামল। সোহান খাবার পানি কিনে আনে দোকান থেকে। টুসি খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয় সোহান। তারপর টুসি এবং মেহুল উভয়কে জিজ্ঞেস করে তারা প্রাকৃতির কাজ সারবে কিনা। তারা দুজনেই না করে। তারপর সময়মতো বিরতি শেষ হলে বাস আবারও চালু হয়। বেশ কিছুক্ষণ পর সোহান কাউকে কল করে তাদের অবস্থান জানায়। দীর্ঘ জার্নির পর স্টেশনে নামে তারা। রাস্তার একপাশে টুসি আর মেহুল দাঁড়িয়ে আছে, আর সোহান বাস কন্ডাক্টরের সাহায্যে ট্রলি নামিয়ে নেয়। এদিকে টুসি রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় চারিদিকে পলকহীন দৃষ্টিতে তাকাচ্ছে। এ যেন তার চিরচেনা স্থান। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই যেন তার মায়াময়ী গ্রাম। টুসি স্বপ্নেও ধারণা করেনি সে তার বাড়িতে আজ আসতে পারবে। সোহান পকেট হাতড়ে ফোন বের করে সময় দেখল। তারপর টুসির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, টুসি ম্যাডাম, এই মুহূর্তে আপনার অনুভূতি কি? টুসি দিকপাশ না ভেবে দৌড়ে এসে জড়িয়ে ধরে সোহানকে। দৌড়ের গতিতে খানিকটা পিছিয়ে যায় সোহান। তারপর বোনের দিকে নজর দিতেই দেখল পেছন ঘুরে ক্লান্ত হয়ে ট্রলি ব্যাগের ওপর বসে আছে সে। তারপর টুসির দিকে দৃষ্টি দেয়। টুসি কেঁদে উঠে বলে, অনেক ধন্যবাদ আপনাকে, আমি কখনোই ভাবিনি আজকে বাড়িতে আসব। সোহান টুসির মাথায় হাত বুলিয়ে বলল, সবই আল্লাহ তাআলার ইচ্ছে। তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি চেয়েছিলেন বলেই এখানে সুস্থ মতো পৌঁছতে পেরেছি। ধন্যবাদ দিতে হলে তাকে দাও। টুসি বলল, কিভাবে দিব? আলহামদুলিল্লাহ বলেই তিনি খুশি হন। কেননা আলহামদুলিল্লাহ বলে তার প্রশংসা করা হয়। তাছাড়া খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া সুন্নাত। এতে তোমার একটা সুন্নাতও পালন করা হয়ে যাবে। আচ্ছা, সিজদায় লুটিয়ে পড়া মানে কি? মানে শুকরিয়া আদায় করতে নফল নামাজ পড়বে। সাধারণত আমরা নফল নামাজ যেভাবে পড়ি সেইভাবে। টুসি বলল, আচ্ছা পড়ব। উফ, বলো ইনশাআল্লাহ। আগাম কোনো পরিকল্পনা করে ইনশাআল্লাহ বলতে হয়।
কেননা আল্লাহ পাক চাইতো কাজটি হবে, না চাইতো কখনোই হবে না। টুসি বলল, ইনশাল্লাহ পড়ব। অতঃপর টুসির দুই ভাই আসে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সোহান কুশল বিনিময় করে দুই ভাইয়ের সাথে। দুই ভাই অতি সম্মানের সহিত কুশল বিনিময় করে। তারপর বোনের কাছে গেলে টুসি রাগ করে গাল ফুলিয়ে রাখে। এরপর দুই ভাই আহত স্বরে বলল, কি রে বোন, ভাইদের সাথে কথা বলবি না? টুসি বলল, বোনকে তো বিদায় করে শান্তিমতো ঘুমোতে পারছো, একটিবারও দেখতে গেলে না তোমাদের বোন কীরকম আছে, বেঁচে আছে নাকি মরে গেছে? বোনের এরকম কথা শুনে বিচলিত হয়ে যায় দুই ভাই। মুখ হাতে নিয়ে বলে, এরকম অলক্ষণের কথা বলতে হয় না, জানিস তো আমাদের কত কাজ, আমরা কাছে না থাকলেই কর্মচারীদের ফাঁকিবাজি শুরু হয়ে যায়। তাছাড়া সোহানের উপর আমাদের ভরসা আছে, আমরা জানি ও সবসময় আগলে রাখবে তোকে। তবে এইবার যাব, তোর ভাবিদের নিয়ে তবেই যাব। টুসি সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, ভাবিরা কোথা থেকে আসলো? দুই ভাই থতমত হয়ে গেল। পেছনে সোহানের দিকে তাকালে সোহান মুচকি হাসে। তারপর বুঝতে পারে টুসিকে জানানো হয়নি, তাই বলে, বাড়িতে গিয়ে জানতে পারবি, এবার চল। অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছিস, নিশ্চয়ই ক্লান্ত লাগছে, চল চল। বাসায় ফিরে সবার সাথে কুশল বিনিময়ের পর টুসি যখন জানতে পারল তার ভাইদের বিয়ে, তখন সে গাল ফুলিয়ে বসে রইল এবং জানিয়ে দিল যে মেয়েদের পছন্দ করা হয়েছে, টুসির তাদের পছন্দ না হলে বিয়েই ক্যান্সেল। এতে করে ভাইরা পড়েছে মহাবিপদে। সত্যি সত্যি যদি বোনের মেয়ে পছন্দ না হয় তাহলে কি হবে তাদের? তারা বোনের দুই পাশে দুজন বসে ইনিয়ে বিনিয়ে বলল, বোন, তুই আমাদের একমাত্র আদরের মিষ্টি ছোট্ট বোন। টুসি বলল, সেই জন্যই তো আমার পছন্দ হলে তবেই বিয়ে করবে, না হয় নয়। বোন আমার এরকম কথা বলে না, জানিস তো বিয়ে ভেঙে গেলে মেয়েদের অনেক হীন চোখে দেখে সমাজের লোকজন। টুসি বলল, তাতে আমার কি? বিয়ে ঠিক করার আগে আমাকে একবার ভুলেও জিজ্ঞেস করলে না। বিয়ে হয়েছে বলে তোমাদের কাছে পর হয়ে গেছি নাকি? আচ্ছা, আমরা কান ধরছি, এমন ভুল আর কখনো হবে না, সরি, প্লিজ অ্যাকসেপ্ট করে নে। টুসি হাসে তার ভাইদের এমন কর্মকাণ্ড দেখে, তারপর সরি অ্যাকসেপ্ট করে নেয়। বোন আর ভাইদের কর্মকাণ্ড দেখে সামনে থাকা সোফায় বসে মেহুল সোহানের কাঁধে মাথা রাখে, আর সোহানও তার বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। রাতের শেষ তৃতীয়াংশে সোহানের রোজকারের অভ্যাস মতো ঘুম ভেঙে যায়। নিজের সাথে ভারী কিছু অনুভব করতে পিটপিট করে চোখগুলো খুলে তাকালো সে। তাকাতেই চোখগুলো অটোমেটিক বড় বড় হয়ে গেল, কারণ টুসি সোহানকে জাপটে ধরে শুয়ে আছে। মাঝে থাকা কোলবালিশের কোনো চিহ্নটুকুও নেই। তাদের দুই মুখশ্রীর মধ্যে কিঞ্চিত ফাঁক বিদ্যমান। সোহান পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর দিকে। তারপর দুঃসাহসী কাজ শুরু করে দিল। বিরতিহীনভাবে টুসির পুরো মুখশ্রী জুড়ে অজস্র আদরে ভরিয়ে দিতে নিজের অধর পল্লব দুটি ছুঁয়ে দিচ্ছে, যার ফলে টুসিরও ঘুম ভেঙে যায়। আজকে একটুও বিচলিত হলো না টুসি, বরং আগের ন্যায় চোখ বন্ধ করে বলল, নামাজ পড়বেন না? এখনও যে শুয়ে আছেন। রাতের শেষ তৃতীয়াংশে সোহান তাহাজ্জুদের নামাজ আদায় করে। এতদিনে টুসির সেটা জানা হয়ে গিয়েছে। প্রায় সময় ঘুম ভেঙে গেলে পাশে সোহানকে দেখতে না পেলে সে আশেপাশে চোখ বুলিয়ে দেখত সোহান নামাজ পড়ছে, তাই এরকম প্রশ্ন করল। এর উত্তরে সোহান বলল, মানুষজন এভাবে জড়িয়ে ধরে রাখলে উঠি কি করে আমি? মনে হচ্ছে আমি যেন একটা কোলবালিশ। সোহানের এমন কথাই তাকে ছেড়ে দিতে উদিত হয় টুসি, কিন্তু সোহান এবার আরও শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বলে, আমি কাউকে ছাড়তে বলিনি তো, শুধু এমনি বললাম। আসলে জার্নি করে এসে খুব ক্লান্ত লাগছে, তার উপর শুয়েছি 2টা নাগাদ। ফজরের আজান হলে তখন উঠে মসজিদে যাব ইনশাআল্লাহ, তুমি ঘুমাও। টুসি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়ল। এতে সোহান বেশ খুশি হলো। মনে মনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিজেও চোখ বন্ধ করল। আজকে টুসির ভাইদের গায়ে হলুদের অনুষ্ঠান। যদিও ইসলামে গায়ে হলুদের নিয়ম নেই, তবুও গ্রামের মানুষজন এটা করেই। তাদেরকে যদি বলা হয় এই কাজগুলো হাদিসে নেই কিংবা উচিত নয়, তখন তারা বলে এগুলো যুগ যুগ ধরে করে আসছে সবাই, এখন তোদের নতুন নতুন হাদিস বের হয়েছে, আল্লাহ মাফ করুন আমাদের। বুঝবান মানুষদের তো আর বোঝানো সম্ভব নয়, তাই এমন অনেক কিছুই মেনে নিতে হয় আমাদের। যখন টুসির দুই ভাই আনাস আর বুখারির যখন মেহেদি দেওয়ার কথা ওঠে, তখন সোহান বলল, পুরুষের জন্য সৌন্দর্য বৃদ্ধির কল্পে হাতে বা পায়ে মেহেদি বা মেহেন্দি লাগানো জায়েজ নয়, বরং মাকরু। তবে যদি কোনো ঔষধ হিসেবে হাত বা পায়ের কোনো জায়গার জন্য ব্যবহার করে, তাহলে এটা ঔষধ হিসেবে ব্যবহারের কারণে মাকরু হবে না। অনুরূপভাবে পুরুষদের সাদা চুল বা দাড়িতে মেহেদি লাগানো জায়েজ আছে, আর মহিলারা সর্বাবস্থায় যে কোনো কারণে যে কোনো জায়গায় মেহেদি ব্যবহার করতে পারবে। আর বিয়ের সময় মেহেদি লাগানো শুধু মেয়েদের জন্যই জায়েজ হবে, পুরুষের জন্য নয়।
নতুন জামাইয়ের মুখের উপর কেউ কথা বলার বেয়াদবি করার সাহস করে উঠতে পারেনি। তাই গায়ের হলুদের অনুষ্ঠান প্রায় বাতিল হয়ে যায়। আনাস আর বুখারি আর সোহানের মত এক। তবে বিয়ের আনন্দে মেয়েরা বাড়িতে মেহেদি দিবে বলে জানায় টুসি। মেহুল ভালো মেহেদি দিতে পারে বলে সবাই মেহুলকে ঘিরে বসেছে। মেহুল একে একে করে দিয়ে দিচ্ছে সবাইকে। এদিকে সোহান এক পিচ্চিকে দিয়ে ঘরে ডেকে নেয় টুসিকে। টুসি ঘরে ঢুকে বলল, তামান্নার পর মেহেদি দেওয়ার সিরিয়াল আমার ছিল, আপনি ডাকলেন কেন বলেন তো? সোহান টুসির হাত ধরে খাটের উপর বসিয়ে বলল, আমার একটা ইচ্ছে পূরণ করবে তুমি? টুসি কপাল কুঁচকে বলল, কি ইচ্ছে শুনি? তারপর ভেবে বলল, পূরণ করতে পারি কি না। সোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পাচ্ছ? অযথায় ভয় পাচ্ছ। ভয় পাওয়ার কারণ নেই। আমি এমন কোনো কঠিন কিছু চাইব না, শুধু চাই তোমার হাতে মেহেদি পরিয়ে দিতে। দিবে কি সেই অধিকার? টুসি বলল, আচ্ছা ঠিক আছে, আমি মেহেদি নিয়ে আসি, আপনি বসুন। সোহান বলল, তার প্রয়োজন নেই, আমি আগে থেকে এনে রেখেছি। টুসি বলল, কোথায় পেলেন? মেহেদি তো সব ওখানেই, মেয়েদের কাছে, আপনি তো সেখানে যান না। তাহলে? দাদির থেকে নিয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। সেজন্যই বলি, বুড়ি কেন মেহেদি চাইছে জিজ্ঞেস করতেই বলে আমার দরকার আছে। আচ্ছা তাই? তাই তো, চলো দেয়া শুরু করি। টুসি তার ডান হাত বাড়িয়ে দিল। তারপর সোহান মনে মনে ছক তৈরি করে দেয়া শুরু করলো। টুসি মনোযোগ দিয়ে দেখছে আর ভাবছে, এই লোক এত সুন্দর করে মেহেদি দিতে পারে, অথচ সে মেয়ে হয়েও কখনো মেহেদি দিতে পারে না। প্রথমে বড় করে বৃত্ত তৈরি করে, এর মাঝে ফুল লতাপাতা দিয়ে আর্ট করলো। তারপর বৃত্তের চারিদিকে ছোট বড় দড়ির মতো করে এর উপর ঢেউ ঢেউ করে আর্ট করলো। তারপর 5 আঙ্গুলের শেষ অংশে ছোট করে লতাপাতার আর্ট করলো। তারপর শেষ করে। মেহেদির ডিজাইনটা সত্যিই মনোমুগ্ধকর ছিল। টুসি বলেই ফেলল, এত সুন্দর করে মেহেদি দেয়া কোথায় থেকে শিখেছেন আপনি? সোহান হেসে বলল, সুন্দর হয়েছে বুঝি? এমনিতে মনের আঁকিবুকিগুলো তোমার হাতে প্রকাশ করলাম। তুমি যেহেতু সুন্দর বলেছ, তাহলে আমি সার্থক। আলহামদুলিল্লাহ, সত্যি সুন্দর হয়েছে। আমি চাই সবাইকে দেখিয়ে আসি, সবাই চমকে যাবে। বলেই হা হা করে হেসে উঠল সে। তারপর সোহান বলল, সবাই দেখলে কিন্তু তুমি লজ্জা পাবে, তার চেয়ে এখানেই থাকো, শুকিয়ে গেলে তুলে নিও। আরে এখানে লজ্জা পাওয়ার কি আছে, আপনি বেশি বুঝেন, যাই আমি যাই। সেটা বলেই সে দৌড়ে চলে গেল। সোহান হাসতে হাসতে বলল, আমার পিচ্চি বউটা কবে যে বড় হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। টুসি না থাকায় তামান্না, যে কিনা টুসির খালাতো বোন, সে মেহেদি দেওয়া শুরু করেছে। এখন তার দেয়া শেষ হলে তিশা দিচ্ছে, যে কিনা কাকাতো বোন টুসির। এর মধ্যে টুসি দৌড়ে এসে বলল, এই দেখো আমার মেহেদি দেওয়া শেষ। সবাই আশ্চর্য হয়ে তাকায়, কেননা টুসি নিজে মেহেদি দিতে পারে না, আর এটা সবাই জানে। তবে এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? মেহুল বলল, ভাবি তুমি তো সুন্দর করে মেহেদি দিতে পারো, তুমি আমাকে দিয়ে দিও কেমন? তামান্না অবাক চাহনিতে বলল, এই টুসি, তুই না এতদিন বলছিস তুই মেহেদি দিতে পারিস না, তাহলে আজকে দিলি কিভাবে? আমাদের মিথ্যা বলে বোকা বানিয়েছিস তাই না? টুসি রেগে গিয়ে বলল, তোর মাথা, আমাকে উনি মেহেদি দিয়ে দিয়েছেন। 8 জন মেয়ে বড় বড় চোখে তাকায় টুসির দিকে। তিশা তো বলেই বসলো, হাউ সুইট, দুলাভাই কি রোমান্টিক। আমার কবে যে এমন একটা বর হবে আর আমাকে এভাবে মেহেদি দিয়ে দিবে। তারপরে একে একে সবাই বলতে শুরু করলো, তাদের কবে যে এমন একটা বর হবে। শেষে তামান্না বলল, টুসি তুই বরং তোর কিউট বরকে আমাদের দিয়ে দে, এমন একখানা বর পেলে জীবন ধন্য হয়ে যাবে, যে কিনা তার স্ত্রী ছাড়া পরনারীর দিকে চোখ তুলে তাকায় না। তোর তো তাকে পছন্দ না, তুই বরং আমাদের দিয়ে দে, দিবি কিনা বল। সবার মাঝে মেহুল নীরব দর্শক হয়ে বসে আছে, আর এদের কথাই টুসির গা জ্বলা দিয়ে উঠল। তাই রেগে গিয়ে বলল, সব কটা লুচুর দল, অন্যের বরের দিকে নজর দিস কেন তোরা? লজ্জা করে না তোদের? আমি সবার আব্বু আম্মুকে বলে বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। তারপর হনহন করে ঘরে চলে গেল সে। এদিকে সবাই তাজ্জব বনে গেল, কেননা সবাই জানে টুসি সোহানকে একদমই পছন্দ করে না। তবে টুসির মনে অধিকারবোধ জাগ্রত করার উদ্দেশ্যেই সবাই এরকম বলেছে। তাই কিছুক্ষণ পর সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। মেহুল সবাইকে থামিয়ে দিয়ে বলল, এভাবে হাসতে নেই, বড় ভাইয়া সবসময় আমাকে বলে সবসময় হাসবি, তবে মুচকি হাসবি। এবং এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, ইসলামের দৃষ্টিতে মুচকি হাসার গুরুত্ব অপরিসীম। মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতে হাসি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাসি মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মানুষের অন্তরের অন্তর্হীন উৎফুল্লতার প্রকাশ করে এই হাসির মাধ্যমে। হাসি সৌন্দর্যের প্রতীকও বটে। কখনো কখনো হাসি ভুলিয়ে দেয় আমাদের মনের সব যন্ত্রণা। যারা হাসতে জানে তাদের সবাই ভালোবাসে।
হাসির দ্বারা পরস্পরের মধ্যে খুব সহজেই আন্তরিকতা ও বন্ধুত্বের বীজ স্থাপন করা যায়। একটুখানি হাসির পরশে শত্রুও বন্ধুত্বের রূপ নেয়। নিজের মুখের হাসি অন্যের জন্য আনন্দ বয়ে আনে। হাসি দুশ্চিন্তাগ্রস্ত মানুষের দুঃখের বোঝা হালকা করতে সহায়ক ভূমিকা রাখে, কারণ হাসি মানুষের হৃদয়ে চাপা ব্যথা দূরীভূত করে। জীবনের চলার পথে কাজকর্মে বহু মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়, তখন মুখ মলিন না রেখে হাসি মুখে তাদের সাথে কথা বলাই উত্তম। সিগমুন্ড ফ্রয়েড বলেন, হাসি আমাদের মনের উদ্বেগ দূর করে, রাগ আর দুঃখ দূর করে। তাই হাসির গুরুত্ব অনেক। প্রকারভেদে হাসির বহুমাত্রিক উপকারিতাও রয়েছে। যেমন হাসি মানসিক চাপ দূর করে, ব্যথা জ্বালা কমায়, রোগ প্রতিরোধ করে, চিন্তাভাবনা সতেজ ও শানিত করে, সম্পর্কের বিকাশও উন্নত করে, আত্মবিশ্বাস বাড়িয়ে ইতিবাচক ভাবনা শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শের মধ্যে অন্যতম একটি মহৎ আদর্শ হল তিনি হাজার দুঃখের মধ্যেও মুচকি হাসতেন। অট্টহাসি কখনোই দিতেন না। অট্টহাসি অভদ্রতা ও অহংকারের পরিচায়ক, আর মুচকি হাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মুচকি হাসি মুমিন বান্দার সৌন্দর্য প্রদর্শন করে। সাধারণত হাসি 3 প্রকার। 1. তাব্বাসুম, মৃদু বা মুচকি হাসি। এই হাসিতে দাঁতও দেখা যায় না, শব্দও হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মুচকি হাসতেন। এই হাসি উম্মতের জন্য সুন্নাত। 2. দিহক, এই হাসিতে দাঁত দেখা যায় কিন্তু শব্দ হয় না। এভাবে হাসা জায়েজ আছে, তবে না হাসাই উত্তম। 3. কহকাহা, এই হাসি হলো অট্টহাসি। এটি নির্লজ্জ লোকদের হাসি এবং এতে চেহারার আকৃতি পরিবর্তন ঘটে। তাই ইসলামে অট্টহাসি নিষেধ করা হয়েছে, কারণ এতে অন্তর মরে যায়। এছাড়া নামাজে উচ্চস্বরে হাসলে অজু ও নামাজ উভয় নষ্ট হয়ে যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা হাস্যোজ্জ্বল ছিলেন। তাকে কখনোই কেউই অকারণে মুখ মলিন করে থাকতে দেখেননি। হাসি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস নিচে উল্লেখ করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এমন কাউকে দেখিনি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে অধিক হাসি মুখে থাকতেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি তোমার হাসিও তোমার জন্য সাদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি ভালো কাজ সাদকা, আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হলো অন্য ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা। উপরের হাদিস পর্যালোচনা করলে বোঝাই যায় হাসির দ্বারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। মুচকি হাসির মাধ্যমেই আমাদের মধ্যে গড়ে ওঠা হিংসার দেয়ালের পতন ঘটে এবং আমরা একে অন্যের কাছাকাছি আসতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুচকি হাসতেন। মুচকি হাসি ছিল তার চিরাচরিত ভূষণ। প্রতিটি হাদিস গ্রন্থে তার হাসির ব্যাপারে আলোচনা এসেছে। বস্তুত হাসির মতো সাধারণ একটি আমলে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার দিবেন ভাবতেই অবাক লাগে। হাসি মুখে কথা বলার দ্বারা মুমিন বান্দা খুশি হয়, সাথে আল্লাহও খুশি হন। এর বিনিময়ে আল্লাহ বান্দাকে কিয়ামতের দিন আনন্দিত ও খুশি করবেন। তাই আসুন আমরা মুচকি হাসির অভ্যাস গড়ে তুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সমাজে সমুন্নত রাখি।